ব্রেকিং নিউজ, মুশফিককে আউটের কঠিন প্রতিশোধ নিল মিরাজ তাইজুলরা। প্রথম দিনে জয়ের সম্ভাবনা। ঠাট্টার ছলে মুশফিককে হ্যান্ডলভ দ্য বল ক্লাবে স্বাগত জানালেন মাইকেল ভন। অস্ট্রেলিয়ায় ব্যাট করতে করতেই সতীর্থদের ক্যাচ ধরতে গেলেন বাবর আজম, হতবাক সবাই। এবং দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে দুঃসংবাদের কালোছায়া ভারতীয় শিবিরে। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করেছে এবার বিস্তারিত সংবাদ। মুশফিকের বিতর্কিত আউটে যেন তাতিয়ে গেল টাইগার স্পিনাররা। প্রথম দিনের শেষ সেশনে কিউইদের রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন তাইজুল মিরাজরা। তাতে ম্যাচের প্রথম দিনেই উইকেট চলে গেল 15টি। দিন শেষে বাংলাদেশের চেয়ে 117 রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। শেষবেলায় দাপট দেখিয়েছে বাংলাদেশ। চা বিরতির পর 8 উইকেটে 149 রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। শেষের দিকে ইনিংস আগানোর চেষ্টা করেছেন শরীফুল ইসলাম এবং নাইম হাসান, তবে বেশি দূর নিয়ে যেতে পারেননি তারা। 172 রান তুলে প্রথম ইনিংসে অল আউট হয় বাংলাদেশ। শরীফুল করেন 12 বলে 10 রান। অন্যদিকে নাইম 43 বলে 13 রান করে অপরাজিত ছিলেন। নিউজিল্যান্ডের হয়ে 3টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার এবং গ্লেন ফিলিপস। এছাড়া 2 উইকেট শিকার করেন এজাজ প্যাটেল। 1 উইকেট নেন টিম সাউদি। জবাব দিতে নেমে শুরুটা ভালোভাবে করে নিউজিল্যান্ড, তবে সেই ভালো বেশিক্ষণ স্থায়ী হয়নি। স্পিন দিয়ে আক্রমণ শুরু করতেই টপাটপ উইকেট তুলতে থাকে বাংলাদেশ। শুরুটা করেন মেহেদি হাসান মিরাজ। ওপেনার ডেভন কনওয়েকে বোকা বানিয়ে বোল্ড করেন তিনি। 14 বলে 11 রান করে আউট হন তিনি। এরপর আরেক ওপেনার টম ল্যাথামকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। এরপর হেনরি নিকোলাসকে ফিরিয়েছেন তাইজুল। একদম শেষ বিকেলে একই ওভারে 2 উইকেট তুলে বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে গেছেন মিরাজ। বহুল কাঙ্ক্ষিত কেন উইলিয়ামসনের উইকেট তুলেছেন মিরাজ। একই ওভারে ফিরিয়েছেন টম ব্লান্ডেলকে। 12.4 ওভারে 5 উইকেট হারিয়ে 55 রান তোলার পর আলোক স্বল্পতায় খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। বাংলাদেশের হয়ে 3 উইকেট নেন মিরাজ, 2 উইকেট নেন তাইজুল। এদিকে মুশফিকের আউট নিয়ে বিতর্ক কমছেই না। টেস্ট ক্রিকেটে হ্যান্ডলভ দ্য বল আউট হওয়া অষ্টম ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার আগে সবশেষ এভাবে আউট হয়েছিলেন মাইকেল ভন। ইংলিশ সাবেক অধিনায়ক তাই কিছুটা মজা নিলেন মুশফিকের সঙ্গে। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যানকে স্বাগত জানালেন বিরল ক্লাবে। মিরপুরে চলমান বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনের ঘটনা এটি। মুশফিক তখন ব্যক্তিগত 35 রানে। জেমিসনের করা ওভারের চতুর্থ বলটি ব্যাকফুটে গিয়ে রক্ষণাত্মকভাবে খেলেছিলেন তিনি। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্সকে ওপরে ওঠে। তবে এমন নয় যে সেটি স্ট্যাম্পের দিকে আসছিল বা তাতে তার আউটের কোনো সম্ভাবনা ছিল। মুশফিক তবু ইচ্ছাকৃতভাবে বলটি ডান হাত দিয়ে সরিয়ে দেন। নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা সুযোগটা নিতে ভুল করেননি। হ্যান্ডলভ দ্য বল আউট আবেদন করেন তারা, যা বর্তমানে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আওতায় পড়ে। ভিডিও রিপ্লে দেখে থার্ড আম্পায়ার মুশফিককে আউট ঘোষণা করেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এভাবে আউট হলেন মুশফিক। তার এমন অদ্ভুত আউটে বিস্ময় প্রকাশ করেছেন তখন ধারাভাষ্য কক্ষে থাকা তামিম ইকবাল। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয়েছে বাংলাদেশ ওপেনারের। 2001 সালে হ্যান্ডলভ দ্য বল আউট হওয়া ভন এক্সে লিখেছেন, এক্সক্লুসিভ হ্যান্ডলভ বল ক্লাবে তোমাকে স্বাগতম মুশফিক। কেবলমাত্র যথোপযুক্ত খেলোয়াড়েরাই এই ক্লাবের সদস্য। টেস্ট ছাড়া ওয়ানডেতে হ্যান্ডলভ দ্য বল আউট হয়েছেন 3 ব্যাটসম্যান, টি20তে কেউ হননি। এছাড়া আগে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটও হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে 12 জন। বদলে যাওয়া আইনে যেহেতু দুটি অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড, এই আউটের শিকার এখন মোট 23 জন। এই আউটে আলোচনা এসেছে সাকিবের সেই আউটও। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, স্পিরিট অফ ক্রিকেটের দোহাই দিয়ে সেদিন যারা সাকিবের পিন্ডে চটকাইছিলেন তারা আজকে মন্তব্য করবেন না স্যার? মুশি যে বল হাত দিয়ে সরাইছে সেটা কোনোভাবে স্ট্যাম্পে লাগবে না। নিউজিল্যান্ড কি চাইলেও আপিল উইথড্র করতে পারত না? নাকি ওদের গায়ে ভদ্র ট্যাগ লেখা আছে তাই ওরা করলে হালাল? তিনি আরও লিখেছেন, ক্রিকেটের গেম অফ স্পিরিট কতটা ফাউল এবং ক্রিকেটে সংশ্লিষ্ট ব্যক্তিরা কতটা হিপোক্রেট সেটা বুঝুন। আমি বিশ্বাস করি এই নিউজিল্যান্ড টিম মানকার্ড আউট হইলে সেটা নিত না, অথচ মানকার্ড আউটের সময় ব্যাটার অবৈধ সুযোগ নেয়। অথচ আজকে মুশি কোনো সুযোগ নেয়নি। এটা হাত দিয়ে না ধরলেও আউট হতো না, তাও কেন নিল? এটার ব্যাখ্যা আপনি কোথাও পাবেন না। স্পিরিট অফ ক্রিকেট মুখে মুখে। পশ্চিমা সভ্যরা যদি মানকার্ডকে হালাল বলতো তবে এটা নিয়ে কেউ প্রশ্ন তুলত না। ভারতীয় উপমহাদেশের কেউ বললে সেটার কোনো ওজন থাকে না।
অন্যদিকে দীর্ঘদিন পরে সাধারণ ক্রিকেটার হিসাবে খেলতে নেমেছেন বাবর আজম। অধিনায়কত্বের বোঝা ঘাট থেকে নামার পর অনেকটা ফুরফুরে লাগছে তাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে সেই বাবরই অদ্ভুত কাণ্ড করে বসলেন। ব্যাট করতে নেমে নন স্ট্রাইকার হিসেবে থাকার সময়ে সতীর্থের শটে ক্যাচ ধরতে গেলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট 14 ডিসেম্বর। তার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে বুধবার থেকে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে শান মাসুদের পাকিস্তান। সেই ম্যাচে নজর কেড়ে নিয়েছেন বাবর। তার ওই কাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে। ম্যাচের তখন 37তম ওভার চলছিল। বল করছিলেন বিউ ওয়েবস্টার। ওভারের দ্বিতীয় বলটি নবনিযুক্ত অধিনায়ক মাসুদ সোজা ব্যাটে খেলেছিলেন। সেটি বাবরের পাশ বেরিয়ে যাচ্ছিল। বাবর আচমকায় নিচু হয়ে ডান হাতে বলটি ক্যাচ ধরতে চান, কিন্তু সফল হননি। সেই ভিডিও পোস্ট করা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে। তারা লিখেছে, নন স্ট্রাইকারে থেকেও বাবর আজম নিজেকে ম্যাচের মধ্যে রাখার চেষ্টা করছেন। এমনিতে প্রস্তুতি ম্যাচে নানা রকমের মজার কাণ্ড কারখানা দেখা যায়। অনেকেই প্রস্তুতি ম্যাচকে গা ঘামানো হিসেবে দেখেন, তাই বাড়তি পরিশ্রম করতে রাজি হন না। সে কারণে বিভিন্ন কীর্তিকলাপে দর্শকদের মাতিয়ে রাখেন। বাবর নিজেও সেরকম কিছু করেছিলেন কিনা তা স্পষ্ট নয়, কিন্তু তার কাণ্ড দেখে পাকিস্তানের তো বটেই মজা পেয়েছেন আপামর ক্রিকেট প্রেমীরাই। অপরদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফল টি-20 সিরিজের পর পুরো সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে ভারত। সেই সিরিজে মাঠে নামার আগে ভারতের জন্য খুবই দুঃসংবাদ। ঘোষিত দলের একজন গুরুত্বপূর্ণ বোলার প্রোটিয়া সিরিজে খেলবেন কিনা তা অনিশ্চিত। জানা গেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দীপক চাহারের ওয়ানডে ও টি-20 সিরিজ অনিশ্চিত। বাবার শারীরিক অবস্থা খুবই খারাপ হওয়ায় প্রোটিয়া সিরিজে দেখা যাবে না এই বোলারকে। এ কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-20 ম্যাচ খেলা হয়নি তার। চাহারের বাবা ব্রেন হেমারেজের কারণে হাসপাতালে ভর্তি হন। ভারতের একটি গণমাধ্যমকে চাহার জানান, বাবার শারীরিক অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত কোথাও খেলতে যেতে চান না তিনি। ভারতীয় এই ক্রিকেটার বলেন, ভাগ্য ভালো যে বাবাকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যেতে পেরেছিলাম, না হয় খারাপ কিছু হয়ে যেতে পারত। এখন বাবার অবস্থা আগের চেয়ে একটু ভালো। আমার কাছে বাবা খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। বাবার এমন পরিস্থিতিতে কখনো তাকে ছেড়ে কোথাও খেলতে যেতে পারবো না। পরিশেষে আবারও মিরপুরের পিচের কথা বলতে হয়। সিলেটে এত ভালো একটা উইকেটে খেলার পর পুনরায় হোম কন্ডিশনে দোহাই দিয়ে এমন বাজে উইকেট বানিয়ে টেস্ট ম্যাচ আয়োজন করে বিসিবি তার পুরনো রূপ দেখিয়ে দিল। এমনকি বিশ্বকাপ ব্যর্থতার পর শান্ত মিরাজরা যখন ঘরের মাঠের উইকেটকে দোষ দিয়েছে, তারপর আবারও সেই একই পিচ প্রডিউস করা নিঃসন্দেহে বিসিবির অপেশাদারিত্বের চরম নিদর্শন। এক সেশন পরে পিচে আলাদা মাটি দেওয়া দেখে মনে হলো এর চাইতে পাড়ার ক্রিকেটে আমরা ভালো পিচ বানাতে পারি। সুপ্রিয় দর্শক, বিসিবি কি মিরপুরে ভালো পিচ বানাবে না? দেশের ক্রিকেটের উন্নতি করতে দিবে না? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।